আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন 7টা। আজ একটু সকাল করে ঘুম থেকে ওঠায় ঘর থেকে সানরাইজটা খুব ভালো করে দেখা যাচ্ছে। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে এই গাছপালায় সব পাতা বেরিয়ে যাবে আর এই সূর্যি মামাও লুকিয়ে পড়বে সেই পাতার পেছনে। প্রায় মাসখানিক মতন হলো ব্যালকনিতে এসে দাঁড়ালে শুধু দেখতাম চারিদিকে সাদা আর সাদা বরফ জমে রয়েছে। অবশেষে সব বরফ গলে একটু একটু করে সবুজ ঘাসের মুখ দেখতে পারছি। আর কিছুদিনের মধ্যে সামনের জায়গাটা আবার সবুজ ঘাসে ভরে যাবে, আর এদিকে গাছপালাগুলো চারিদিকে সবুজ হয়ে উঠবে। তখন তো আর এতটা রোদ ঘরে ঢুকবে না, তখন আবার এই রোদটাকে খুব মিস করব। সে যাই হোক, ঘরে ঢুকে আমি সকালের এক্সারসাইজ শুরু করে দিলাম। এক্সারসাইজ শেষ করে এখন এসেছি রান্নাঘরে একটা হেলদি জুস বানানোর জন্য। বেশিরভাগ দিন আমি ওই মেথি ভেজানো জলটাই খাই, যেটা আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখি। তবে মাঝে মাঝে আমি আবার হাতের কাছে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটা ওটা ড্রিঙ্ক বানিয়ে ফেলি। কখনো কখনো আমার কাছে খুব বেশি উপকরণ থাকে, আবার কখনো কখনো অল্প থাকে। সেগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি যে কোনো একটা ড্রিঙ্ক বানানোর চেষ্টা করি। তবে এটা রোজ রোজ বানানো সম্ভব নয় আমার পক্ষে, কারণ মাঝে মাঝে আমার এত আলসেমি লাগে। কিন্তু আজ আমার হাতে অনেকগুলো উপকরণ ছিল, যেটার মধ্যে মেইন আমি বলবো আমলকি আর কাঁচা হলুদ। এই দুটো জিনিস সব সময় সচরাচর পাওয়া যায় না। আগে একটা ভ্লগে তো আপনাদের বলেছিলাম এখানকার এক ইন্ডিয়ান দোকান থেকে ফ্রোজেন যে আমলকিগুলো হয় সেটাই নিয়ে এসেছিলাম, আর এই কাঁচা হলুদটা নিয়ে এসেছি। তবে ইন্ডিয়ান দোকানে না কাঁচা হলুদের অনেক দাম। এই এক টুকরো ছোট কাঁচা হলুদ, যেটা এখানে দাম নিয়েছে $4.5 মতন, যা আমাদের ভারতীয় টাকায় প্রায় 400 টাকার সমান। রোজ রোজ তো আর আনা সম্ভব না, আর এখানকার হলুদ জানেন তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্যই ভাবলাম এই এক টুকরো হলুদকে বাকি সব কিছুর সঙ্গে ভালো করে ব্লেন্ড করে ফ্রিজে স্টোর করে রাখি। অন্তত জিনিসটা তো নষ্ট হবে না, আর আমি সপ্তাহ ভরে এটাকে খেতে পারবো। সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে এভাবে একটা আইস কিউব ট্রের মধ্যে রেখে দিলাম। এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে, আর রোজ সকালে উঠে একটু গরম জলের মধ্যে একটা দুটো কিউব ছেড়ে দিয়ে ব্যাস দিব্যি খেয়ে নিতে পারবো। আর আজকে যেহেতু আমি এটা ফ্রেশ বানিয়েছিলাম, তাই একটু বিটরুটের জুসটা বেশি করে বানিয়েছিলাম। তার মধ্যে বাকি জিনিসগুলো একটু করে দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি, কারণ এত সকালে না এই বিটরুটের জুসটা খেলে একটু গন্ধ লাগে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি যাতে গন্ধটা একটু চলে যায়। আর সকালের এই সময়টুকুতে এই জায়গাটাতে এত সুন্দর রোদ থাকে। আমার যে কটা ঘরে গাছ আছে সবাইকে নিয়ে এসেছি এখানে একটু রোদ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর এখান থেকে তুলে এগুলোকে আবার স্নান করিয়ে দিয়ে যার যার জায়গায় রেখে দেওয়া হবে। আরও কিছু টুকটাক জিনিস আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ভাবলাম এই রোদে বসে বসে সেগুলোকে এক এক করে খুলে ফেলি। এটা আমার খুব কাজের একটা জিনিস। খাবার দাবার মাঝে মাঝে ঢাকা দেওয়ার জন্য অনেক প্লেটের প্রয়োজন হয়, আর সেগুলো বারবার করে ধুতেও একটা ঝামেলা হয়। সেই জন্য ভাবলাম খাবার দাবার যখন একটু ঠান্ডা হয়ে যায় বা কোনো সবজি বা ফল কিছুক্ষণের জন্য কেটে রাখলে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখতে পারবো কিছুক্ষণের জন্য। তবে গরম জিনিস কিন্তু প্লাস্টিকের জিনিস দিয়ে ঢাকা দেওয়া একেবারেই উচিত না, নাই প্লাস্টিকের জিনিসে রাখা ভালো। তো যাই হোক, এখানে আমার আরও কিছু অর্ডার করার ছিল, এগুলো আমার স্কিন কেয়ারের জন্য সব প্রোডাক্ট ছিল। এক এক করে এগুলোও বের করছিলাম। আর এরপর ছিল আমার খুব পছন্দের একটা কাঠের প্লেট। এটা যদিও আমি অ্যামাজন থেকে নিইনি, আমাদের এখানে একটা লোকাল শপ রয়েছে হোম গুডস, সেখান থেকে নেওয়া হয়েছে। একটা কাঠের সুন্দর প্লেট, আর তার সঙ্গে একটা বাটিও নিয়েছি। এরকমই একটা প্লেট আমার আগে থেকেই আছে, ব্যবহার করে দেখলাম সেটা খুব ভালো, তাই ভাবলাম আরও একটা নিয়ে নিই। আর এই বাটিটা নিয়ে এসেছি, বাটিটাও আমার খুব পছন্দ হয়েছে, একদম হালকা,
দেখতে যদিও অনেকটাই পিতলের বাটির মতন মনে হচ্ছে, তবে এটা হয়তো সিরামিকের হবে। আমি অতটা শিওর না এটা কিসের বাটি। এই দুটো জিনিস আমার এত পছন্দ হয়েছে। প্লেটটা তো আমি রান্নাঘরেই ব্যবহার করব, বাটিটাও রান্নাঘরের জন্য। তবে এই বাটিটাতে আমি ভেবেছি ঠাকুরকে একটু প্রথমে ভোগ দেব। একবার ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে এটা রান্নাঘরে আবার ব্যবহার করব। আর এটা হলো সেই আমার ঘরের বিশ্ববিখ্যাত লঙ্কা গাছ। সারা বিশ্বের লঙ্কা আমার ঘরে হয়। হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর পেকে গেছে। তাই ভাবলাম সব লঙ্কা যখন গাছটাতে পেকেই গেছে, আরও এত সুন্দর ফুল ধরেছে গাছে, এই ডালগুলো যদি একটু ছেটে না দিই, গাছটার গ্রোথ খুব একটা ভালো হবে না। এই যে দেখেছেন কি সুন্দর ফুল হয়েছে গাছটাতে। তাই আজকে ভাবলাম এর একটা ব্যবস্থা করি। চলুন তাহলে কাঁচি ছুরি নিয়ে লেগে পড়ি গাছটাকে একটু সাইজ করার জন্য। এইটুকু দুটো ছোট্ট ছোট্ট ডালে এত সুন্দর লঙ্কা ধরেছে। আর এই গাছটা দেখলাম প্রায় বেশিরভাগ সময় গাছে হয়তো ফুল থাকে, না হলে লঙ্কা ধরেই থাকে। 12 মাস বলাটা ভুল হবে, তবে গাছে বেশিরভাগ সময় দেখেছি কিছু না কিছু হতেই থাকে। আর এমন সুন্দর ফলন এই গাছে, আর খুব ঝালও আছে লঙ্কাগুলোয়। বাইরের কোনো গাছ আমি না বাঁচাতে পারলেও এত ঝড় তুফানের মধ্যেও কিন্তু আমার এই লঙ্কা গাছখানা বেঁচে গেছে। তাই ভাবছি এবছর এই লঙ্কার বীজ থেকেই কয়েকটা চারা বসাবো। এই গাছটাও যদিও আমি বাইরে থেকেই কিনে নিয়ে এসেছিলাম, তবে এবছর আর লঙ্কার চারা কিনবো না, বাইরে থেকে অন্যান্য সবজির গাছ কিনে নিয়ে আসবো। এই যে দেখুন, ঘরের মধ্যে লঙ্কা গাছ থেকে যদি এত লঙ্কা পাওয়া যায়, তাহলে এগুলো বাইরে লাগানে না জানি কি হবে। আর এই গাছটাতে দেখুন পাশ থেকে অনেকগুলো চারা বেরিয়েছে। তাই ভাবলাম এই ছোট চারাগুলোকে তুলে অন্য কোনো টবে লাগিয়ে ফেলি। এই যে এই ছোট্ট টবের মধ্যে আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই এখন ওই চারাগুলো বসিয়ে দেব। অনেকক্ষণ ধরে গাছগুলোকে রোদ খাওয়ানোর পর এখন সব এক এক করে রান্নাঘরে নিয়ে এসেছি। এগুলোকে এখন ভালো করে স্নান করিয়ে দেব। আমার ঘরে যদিও সেরকম বেশি ইনডোর প্ল্যান্ট নেই, যে কটা আছে ওই মাঝে মাঝে তুলে একবার করে একটু রোদে দিয়ে দিই, আর মাঝে মাঝে ওই 1 সপ্তাহ পর পর একটু স্নান করিয়ে দিই, ব্যাস তাহলেই ওদের হয়ে যায়। চলুন, এদিকে সবাইকে তো একসঙ্গে স্নান করিয়ে দিয়েছি, এবার যার যার জায়গা যেখানে তাকে সেখানেই রেখে দিই। আর একদম কর্নারে কিন্তু সেই গন্ধরাজ ফুল গাছটা রয়েছে, এখনও শুধু কড়ি হয় আর ঝরে পড়ে যায়। হয়তো গাছটা বড় হলে ফুল হতে পারে। সে যাই হোক, সমস্ত গাছগুলোকে তো স্নান করিয়ে দিয়েছি, এবার আমিও যাব স্নান সারতে। দুপুরে স্নান সেরে আমি পুজোটাও সেরে এসেছি। আর এখন আমি দুপুরে রান্নাটা শুরু করে দেব। একটু পরই ও বাড়িতে ঢুকবে, তাই ভাবলাম গরম গরম খাবার খেতে ওরও ভালো লাগবে, রান্নাটা তাই তাড়াতাড়ি করে শুরু করে দিই। আজ বেশি কিছু রান্না করব না, আজ তেলাপিয়া মাছ দিয়ে একটু সবজি দিয়ে ঝোল রান্না করব। আর অনেকগুলো দিন ধরে বেশ কিছুটা পালং শাক পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে, ভাবলাম সেই সব কটাকে আজ ভেজে ফেলে দেবো একটু পেঁয়াজ আর রসুন দিয়ে, ব্যাস তাহলে আমাদের দুপুরের রান্না রেডি। এগুলো ছিল তেলাপিয়া মাছের ফিলে, আর এগুলো দিয়ে ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগে। তবে আমরা তো এগুলো কস্কো থেকে নিয়ে আসি, আর কস্কোর যে প্লেটগুলো হয় সেগুলোতে এই ফিলে না অনেকগুলো থাকে। সবসময় ফিশ ফ্রাই খেতে ভালোও লাগে না, তাই মাঝে মাঝে আমি একটু সবজি দিয়ে পাতলা ঝোল রান্না করে ফেলি। আজকেও ঠিক সেরকমই একটু পাতলা ঝোল করে ফেলবো এগুলো। মাছের ফিলেগুলোকে আমি একটু ছোট ছোট করেই টুকরো করেছি, সেটাতে বেশ কিছুটা লবণ আর হলুদ মেখে নিলাম। যদিও আজ আমি এতগুলো মাছ রান্না করব না, লবণ আর হলুদ মেখে রাখা মাছের কয়েকটা পিস আমি এয়ারটাইট একটা বাটির মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এরপরে যখন আমি কোনো কিছু রান্না করব, তখন শুধু মাছগুলো বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আর ওই মাছগুলোর একটা সুবিধে, এই মাছগুলোতে যেহেতু কাটা থাকে না, তাই লবণ হলুদ মেখে অনেকক্ষণ রেখে দিলেও সেই রক্তের জলটা বের হয় না। আর এখানে আমি কিছু ফ্রোজেন সবজি নিয়ে নিয়েছি, এর মধ্যেই ফুলকপি, গাজর, ব্রকলি এগুলো রয়েছে। আর ওই সবজির মধ্যেই আমি এক্সট্রা করে একটু ক্যাপসিকাম আর বেগুন অ্যাড করেছি।
এখানে তেলের মধ্যে আমি একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে হালকা করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এরপর এক এক করে এতে আমি হলুদ, লবণ সব দিয়ে আরও ভালো করে একটু ভেজে এতে একটু গরম জল অ্যাড করে দেব। আর এখানে কিছু পালং শাক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি তো অনেক ধরনের সবজি এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, যেহেতু এক ধরনের সবজি রান্না করতে আমার ভালো লাগে না। এটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলে ভালো লাগে, তবে আমি ভাবলাম এর মধ্যে আজ আমি কিছু অন্য ধরনের সবজি অ্যাড করি। সেই জন্যই ফ্রোজেন সবজি তো ছিল ঘরে, সেগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন এই ঝোলের মধ্যে এক এক করে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে এলে নামানোর আগে ওতে সামান্য ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার সবজি এখানে রেডি হয়ে গেল। আর এখানে শাকের জন্য আমি বেশ কিছুটা রসুন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বেশিরভাগ শাক ভাজার ক্ষেত্রে আমাদের এই রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখানের পালং শাকগুলো যতই কচি হোক না কেন, ওগুলো না একটু খাড় খাড় ধরনের হয়। তাই আমি যেহেতু আজ পালং শাকটাকে ভাজবো, তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। দেশে থাকতে আমাদের বাড়িতে তো অনেক ধরনের শাক বা শাকের তরকারি রান্না করা হতো। এখানে এসে না এই শাকটাকে খুব মিস করি আমরা। এখানে তো বেশিরভাগ পাওয়াই যায় না, আর যেটুকু পাওয়া যায় সেটুকু আমাদের ওই দেশের মতো লাগে না। সেই জন্য মনের দুঃখে শাক খাওয়া প্রায় ভুলেই গেছি। আর এখানে আমি খাবারের সঙ্গে একটু স্যালাড বানানোর জন্য পেঁয়াজ, গাজর আর পেঁপে একটু স্লাইস করে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু মুগ স্প্রাউট অ্যাড করছি। এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতন। আর এই শুকনো লঙ্কাটাকে হাতের সাহায্যে একটু চেপে মেখে নেব এর সঙ্গে। আর এই স্যালাডটা বানানো আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। এত সুন্দর লাগে এটাকে খেতে, বোঝাই যায় না যে এর মধ্যে সব কিছু আমি কাঁচা ব্যবহার করেছি। একবার বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে। তো চলুন, এদিকে আমার দুপুরের রান্নাটাও শেষ। আর ও তো বলেছিল আমার রান্না শেষ হতে হতে চলে আসবে, তবে ও এরকম বলে থাকে। ওর আসতে এখনও বললো অনেক দেরি হবে। তো আমি ভাবলাম খাবারটা নিয়ে বসে পড়ি। আর সেই সঙ্গে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আজকের জন্য টাটা।